আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স বা গঠন এবং ফ্লোচার্ট অঙ্কন করো। তো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ইফ যে কিওয়ার্ডটি রয়েছে সেটিকে লিখতে হবে, এরপর একটা কন্ডিশন দিতে হবে। ইফ কন্ডিশন, তারপরে ক্লোন দিতে হবে এবং ক্লোনের পরে একটা ইনডেন্টেশন বা সার স্পেস পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে, যাকে আমরা ইনডেন্টেশন বলি। অর্থাৎ ইনডেন্টেশনের পরে স্টেটমেন্ট লিখতে হবে। এই হলো মূলত ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। এবং এর ফ্লোচার্টটা যদি আমরা দেখতে চাই, যেহেতু আমরা এখানে কন্ডিশন লিখেছিলাম বা শর্ত দিয়েছিলাম, তাই আমাদেরকে ফ্লোচার্টের সময় শর্তযুক্ত সিম্বল ইউজ করতে হবে। শর্তযুক্ত সিম্বল যেটা হচ্ছে ডায়মন্ড আকৃতির। তো এটার মধ্যে আমাদেরকে কন্ডিশন বা শর্ত লিখতে হবে। এই শর্ত যদি সত্য হয় তাহলে আমাদের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আর যদি এই শর্ত ফলস বা মিথ্যা হয় তাহলে এটা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবে। তো এই হলো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ফ্লোচার্ট। তো পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স ও ফ্লোচার্ট দেখাও। তো এর সিনট্যাক্স যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে তো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স তো আমরা পূর্বেই দেখে আসলাম যে প্রথমে ইফ দিতে হবে, তারপরে একটা কন্ডিশন এবং ক্লোন দিতে হবে, তারপরে সার স্পেস বা ইনডেন্টেশন রেখে স্টেটমেন্ট লিখতে হবে। যেহেতু এখানে আমাদের স্টেটমেন্ট দুইটি পাওয়া যাবে, তাই আমরা এখানে স্টেটমেন্ট 1 লিখছি। অর্থাৎ ইফ এর শর্তটি যদি সত্য হয় তাহলে আমাদের স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। আর যদি এই শর্তটি সত্য না হয় তাহলে আমাদের ইলস যে শর্ত রয়েছে ইলসে আসবে এবং তখন স্টেটমেন্ট 2কে এক্সিকিউট করবে। অর্থাৎ এখানে আমরা শর্ত সত্য হলেও একটা রেজাল্ট পাবো এবং শর্ত মিথ্যা হলেও একটা রেজাল্ট পাবো। অর্থাৎ কিন্তু আমরা ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে শুধু একটি রেজাল্ট পেয়েছিলাম। যদি শর্ত যদি সত্য হয় তাহলে শুধু আমরা আউটপুট পেতাম বা রেজাল্ট পেতাম, কিন্তু সত্য মিথ্যা হলে আমরা আউটপুট পেতাম না। কিন্তু ইফ ইলস স্টেটমেন্টের ক্ষেত্রে যদি শর্ত সত্য হয় তবু একটা স্টেটমেন্ট বা রেজাল্ট পাবো আমরা, এবং যদি মিথ্যা হয় তবু একটা স্টেটমেন্ট বা আউটপুট পাবো। তো এখন যদি আমরা এর ফ্লোচার্টটি দেখতে চাই, এখানেও যেহেতু আমাদেরকে কন্ডিশন ইউজ করতে হয়েছে, তাই এখানে আমরা ডায়মন্ড সিম্বল বা কন্ডিশন সিম্বল দিয়ে শুরু করব। কন্ডিশন সিম্বল যদি এখানে যদি যে কন্ডিশনটা আমরা ব্যবহার করব সেই কন্ডিশন যদি ট্রু বা সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে বা এই স্টেটমেন্ট 1-এ আমাদের এক্সিকিউট করবে। আর যদি এই কন্ডিশন সত্য বা এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট 2কে এক্সিকিউট করবে। অর্থাৎ এখানে যদি সত্য হয়, এখানে যদি কন্ডিশন সত্য হয় তবু একটি স্টেটমেন্ট পাবো এবং মিথ্যা হলেও একটি স্টেটমেন্ট পাবো। একই সাথে দুটি যেহেতু আমাদের রেজাল্ট পেয়েছি, তাই এটাকে আমরা সংযোগ সিম্বল ইউজ করে সংযোগ করে দেব। এবং এই হলো মূলত আমাদের ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ফ্লোচার্ট। এবং এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো নেস্টেড ইফ এবং নেস্টেড ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স দেখাও। নেস্টেড বলতে আমরা পূর্বে জেনে এসেছিলাম যে নেস্টেড ইফ বলতে একটি ইফের ভেতরে যখন একাধিক ইফ স্টেটমেন্ট থাকবে তখন সেটাকে আমরা নেস্টেড ইফ স্টেটমেন্ট বলবো। তো নেস্টেড ইফ স্টেটমেন্টের যদি সিনট্যাক্স আমরা দেখতে চাই তো প্রথমে আমাদেরকে ইফ স্টেটমেন্ট লিখতে হবে। ইফ স্টেটমেন্ট আমরা যেভাবে লিখলাম, ইফ দেব, তারপরে কন্ডিশন এখানে যেহেতু দুইটি কন্ডিশন আমাদের ব্যবহার করতে হবে তাই এখানে কন্ডিশন 1 দিলাম এবং কন্ডিশনের পরে আমাদেরকে ক্লোন ব্যবহার করতে হবে। ক্লোনের পর ইনডেন্টেশন রেখে স্টেটমেন্ট 1 লিখতে হবে। এই হলো ইফ স্টেটমেন্ট, যা আমরা পূর্বেই সিনট্যাক্সে দেখেছিলাম। এর পরের কাজ হচ্ছে এই ইফ স্টেটমেন্টের ভিতরেই
এই ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা আবার আরও একটি ইফ স্টেটমেন্ট লিখব। তাহলে আমাদের এই ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে কন্ডিশন ট্রু দিতে হবে এবং ক্লোন দিতে হবে। তারপরে আবার এখান থেকে আরও একটি ইনডেন্টেশন রাখতে হবে, ইনডেন্টেশন রেখে স্টেটমেন্ট 2 আমাদের লিখতে হবে। অর্থাৎ আমরা একটি ইফ স্টেটমেন্টের ভেতরে আরও একটি ইফ স্টেটমেন্টকে লিখলাম। এটাই হচ্ছে মূলত আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। এর পরবর্তীতে যে যে বিষয়টি রয়েছে তা হলো নেস্টেড ইফ ইলস, অর্থাৎ একটি ইফ স্টেটমেন্টের মধ্যে আমাদের ইফ ইলস স্টেটমেন্ট থাকবে। তাহলে আমাদেরকে আবারও সেই ইফ স্টেটমেন্ট শুরুতে লিখতে হবে। যেহেতু এখানে কন্ডিশন আমাদের 4টা ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে কন্ডিশন 1 দিলাম, তারপরে কোলন দিলাম, তারপরে আবার আগের মতো এখানে ইনডেন্টেশন রেখে স্টেটমেন্ট 1 লিখলাম। লেখার পরে আমাদেরকে আবার ইফ স্টেটমেন্ট লিখতে হবে, কারণ আমরা যখন ইফ স্টেটমেন্টের মধ্যে ইফ স্টেটমেন্টের ভিতরে ডিরেক্ট ইলস স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো না, কারণ এখানে একবার ইফ স্টেটমেন্ট আগে ব্যবহার করতে হবে, তারপরে ইলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে ইফ স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট লিখলাম, লেখার পরে এর ভিতরে অর্থাৎ ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা আবার ইফ স্টেটমেন্ট লিখব, এখানকার ভিতরে আমরা আবার ইফ স্টেটমেন্ট লিখব এবং এখানে কন্ডিশন 2 দিব। দেওয়ার পরে আবারও কোলন এবং ইনডেন্টেশন রেখে স্টেটমেন্ট 2 লিখব। লেখার পরে অর্থাৎ এখানে এই শর্ত যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট 2কে এক্সিকিউট করবে, এবং এই শর্ত যদি মিথ্যা হয় তাহলে ইলস স্টেটমেন্টে আসবে এবং এখান থেকে তখন স্টেটমেন্ট 3কে এক্সিকিউট করবে। বলে রাখা ভালো, যদি এখানে যে আমরা প্রথমে যে শর্তটি ইউজ করলাম, অর্থাৎ কন্ডিশন 1-এ যে শর্তটি ইউজ করলাম, সেই শর্ত যদি সত্য হয় তাহলে এই দুটো স্টেটমেন্টে প্রোগ্রাম আসবে। কিন্তু এই প্রথম শর্ত যদি মিথ্যা হয় তাহলে এই স্টেটমেন্টটি ডিরেক্ট ইলস স্টেটমেন্টে আসবে এবং এখান থেকে তখন স্টেটমেন্ট 4কে এক্সিকিউট করবে। অর্থাৎ যদি ইফ স্টেটমেন্ট সত্য হয় তবে আমাদের ভিতরের যে আমরা নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করেছি সেগুলোকে এক্সিকিউট করবে, আর যদি মিথ্যা হয় ডিরেক্ট সেটা ইলস স্টেটমেন্টে চলে আসবে এবং তখন স্টেটমেন্ট 4কে এক্সিকিউট করবে। এই হলো মূলত নেস্টেড ইফ এবং নেস্টেড ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স।